প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করছি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय आविर्भाव। माननीय उद्बोधक প্রফেসর ডক্টর মানিক শাহ আনন্দিত মাননীয় মহোদয় আজ এই মঞ্চে এসেছেন, সেই সঙ্গে অন্যান্য উদ্যোগীকে অভিনন্দিত করতে চাই। অসংখ্য অসংখ্য সবাইকে নমস্কার। আজকে তেলিয়ামুড়া টাউন হল হাজার 182 শিশু এবং কিশোরদের তাদেরকে টার্গেট রাখা হয়েছে এবং আজকের থেকে অর্থাৎ 24 অক্টোবর শিক্ষক শিক্ষিকা মন্ডলীর হাত থেকে সেই ঔষধ গ্রহণ করব। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। সবাই এ ব্যাপারে অবগত রয়েছি। আমাদের শিশুরা যাতে সুস্থ শৈশবে থাকে, তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীকে হাততালি হোক তার জন্য। মানে মঞ্চে বসে ভ্যাকসিন নেওয়া সত্যি এটা অত্যন্ত গৌরবের। আমরা যখন ছোট ছিলাম ভয় পেতাম, কিন্তু যত্নের সঙ্গে ট্যাবলেট খাইয়ে দিচ্ছেন এবং সেই সঙ্গে জল তার হাতে রয়েছে। জানি যে যখনই প্রতিরোধের ব্যবস্থা যদি আগে করা যায় তাহলে যখনই আমরা সমস্যা হয়, স্বাস্থ্যজনিত সমস্যা হয়। ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে একবার হাততালি হোক দীপিকা এবং তানিয়ার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে সে রেড ট্যাবলেট ক্রস, 4th শ্রেণীর ছাত্রী, জওহরলাল নেহরু বিদ্যালয়ে। একটা হাততালি হোক ওর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিমিকে। আজকের দিনে এই মঞ্চ থেকে সম্বর্ধিত হচ্ছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর। আনন্দিত, আপ্লুত, সত্যি আমরা আপ্লুত। আমাদের দেশ, আমরা এই যুব শক্তিকে কুর্নিশ জানাই। আপনাদের জীবন মৃত্যু সংশয় হতে পারে, সেই রকম জায়গায় নেমে এবং মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 8.0 অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। হ্যাঁ, সত্যি করতালির মাধ্যমে আমরা অভিনন্দিত করব। পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা, তাদেরকে সেই পিঙ্ক ট্যাবলেট প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সেটা সেই শিশুদেরকে তুলে দেবেন। একা হোক, করতালি হোক আমিনার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাস্কা অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর, সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার হাত থেকে তারা ট্যাবলেট পেয়েছেন, ইঞ্জেকশন পেয়েছেন। আমি স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করব, আজকে যারা বেনিফিশিয়ারি তাদের একটা একটা ছবি তাদের কাছে পৌঁছে দেওয়া হোক। শুধু তাদের হৃদয়ে নয়, তাদের বাড়িতেও যেন ছবিটা আটকানো থাকে। এতে করে তারা উৎসাহিত হবে এবং তাদের দেখে অন্যান্য ছেলে মেয়েরাও উৎসাহিত হবে। তো স্বাস্থ্য দপ্তর আয়ুষ পান টিডি ট্যান ভ্যাকসিন আমরা সমস্ত বিদ্যালয়ে প্রধানদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আপনার বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা, হ্যাঁ এটা করতালি হবে অবশ্যই, যাতে করা যায়। আমাদের যে স্বাস্থ্য দপ্তর সেই কাজ করছে। এখানে ডিজিটাল স্বাস্থ্য যে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, তা রাজ্য সরকারের নতুন একটা। আমি যেটাকে বারবার আমি গুরুত্ব দিই, আমি যখন আধিকারিকদের নিয়ে বসি মনিটরিং করি, আগে কথায় কথায় এই ধরনের যে রোগগুলো কিন্তু বিশেষ করে এক্সপ্রেশনাল ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু দেখা যেত। এখন কিন্তু সেই পরিমাণে কিন্তু হচ্ছে না। মানে প্রচুর মৃত্যু, আপনারা নিশ্চয়ই নিউজ পেপার আগে দেখতেন যে গণহারে প্রচুর মৃত্যু হয়েছে, মৃত্যুর মিছিল। এখন কিন্তু সেটা হচ্ছে না। আমরা সেই জায়গার মধ্যে আমরা এই কাজ করছি এবং প্রিভেনশন অফ কন্ট্রোল অফ ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক, সেই বিষয়ে আমরা এই যে আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন সেগুলো কাজ করছে। আমাদের এর মধ্যে ডোনার মিনিস্ট্রির সাথে, গতকালও ডোনার মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে এখানে ভার্চুয়ালি। উনি আমাকে আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমাকে চেয়ারম্যান করে এবং সমস্ত নর্থ ইস্টার্ন জোনের যারা বাইরের থেকে ইনভেস্ট করবে তাদেরকে আমাকে চেয়ারম্যান করেছেন। সেখানে আমরা যেভাবে, এখানে কীর্তিজি আছেন, কিভাবে উনি যখন আমি আমাদের প্লেসমেন্ট করলাম যে আমরা ত্রিপুরার জন্য
ইনভেস্টমেন্টের সমস্ত স্টেটকে নিয়ে আমরা কিভাবে কালেক্ট করেছি সমস্ত ইনফরমেশন এবং কিভাবে ইনভেস্টার সেখানে আসবে, কি কি বিষয় উনি দাঁড়িয়ে আমাদের সেলুট করেছেন যে এইরকম ভাবে এত সুন্দরভাবে আপনারা যে কাজটা করেছেন। এবং সত্যি উনি আমাদেরকে বলেছেন আপনি টেমপ্লেটটা আমাদের পাঠাবেন, আমি সমস্ত অন্যান্য যেসব ডিসিপ্লিনে আমরা অন্যান্য যাদের নর্থ ইস্টার্ন জোনে করেছি তাদের কাছে আমরা পাঠাবো। আমি অলরেডি গেটে বলেছি এই টেমপ্লেট বানিয়ে এবং কিভাবে আমরা সেটা করলাম সেটা উনি জানতে চেয়েছেন। ডেন্টাল কলেজে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের 202 কোটি টাকা আরো দিয়েছে, তারও নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে। আমাদের যাদের মাদার অ্যান্ড চাইল্ডের এজিএমসি এবং জিবিপি হসপিটালে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। পুরনো হাসপাতাল বহু সমস্যা, সেখানে কেবল আগের পুরনো কেবল এবং বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার সরিয়ে সেটার কাজ শুরু হয়েছে। 200 শয্যা বিশিষ্ট মাদার অ্যান্ড চাইল্ড, তার জন্য ডোনার মিনিস্ট্রি আমাদেরকে 192 কোটি টাকা দিয়েছে। নেশা মুক্তির কথা আমি বললাম, নেশা একটা আমাদের জন্য সাংঘাতিক অবস্থা ত্রিপুরাতে। আপনারা জানেন বহু দিনের এই ঘটনা, আমরা 35 বছরের থেকে এইগুলো কিন্তু ধারক বাহক করা ছিল এবং তার থেকে আমাদের বাঁচতে হয়েছে এখন। তো আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলোকে আরো স্ট্রংলি আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি। তো বিশ্রামগঞ্জে নেশামুক্তি একটা কেন্দ্র স্থাপন হচ্ছে, সেখানে আমি ভূমি পূজনও করে এসেছি। 121 কোটি 90 লক্ষ টাকা আমাদের ডোনার মিনিস্ট্রি দিয়েছে এবং আমাদের বাজেটও আমরা অলরেডি রেখেছি 8টি ডিস্ট্রিক্টে 50 শয্যা বিশিষ্ট আধুনিক ভাবে যাতে এই যারা নেশা করেন তাদের ডি এডিকশন সেন্টার সেটা করা যায়। শুধু তাই নয়, চোখের যে বিষয় আপনারা জানেন, আমি আজকে এখানে আসার আগে গতকাল আন্দোলনের নামে যে একটা সোসাইটির নামে, সিভিল সোসাইটির নামে, আন্দোলনের নামে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন, আমি তো অদ্ভুত লাগছে। এবং আমি জীবিত এবার আসার সময় দেখলাম একজন ব্যবসায়ী, তার চোখ একদম, তার রেটিনা খুব সম্ভব ডিটাচমেন্ট হয়ে গেছে এবং তার যে সামনের দিকে দেখলাম পুরো রেড হয়ে আছে, পুরো ভিতরে হেমারেজ হচ্ছে। তো সেই জায়গার মধ্যে অনেক সময় আমাদের কি হয় যে তাকে বাইরে রেফার করতে হয়। তো সেখানেও আমরা অলরেডি একটা আই হসপিটাল 100 শয্যা বিশিষ্ট, যেটা আইএলএস হসপিটালে যেতে বা দিকে আমরা সেখানে হাইয়েস্ট যে ব্যবস্থাপনা দরকার সেটা যাতে করা হয়, তার জন্য আমরা টার্সিয়ারি আই কেয়ার সেন্টার সেখানে আমরা স্থাপন করছি, তার জন্য বাজেটও আমরা রেখেছি। বন্ধুগণ, আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে অন্ততপক্ষে স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে, কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে আমাদের আগামী প্রজন্মের যারা আছেন তারা যদি এই সুযোগ সুবিধা পায় তাহলে নিশ্চয়ই আমাদের এক রাজ্য যে শ্রেষ্ঠ রাজ্য সেটা আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047 যে টার্গেট উনি দিয়েছেন, যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেটা আমাদের যাতে আগামী দিনে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে, সেই দিশায় আমরাও কিন্তু কাজ করছি। ত্রিপুরাও অলরেডি আমাদের যে বিকশিত ত্রিপুরা তারও 2047 সেটাও আমরা তৈরি করেছি। আমি আশা করি আগামী দিনে 2047 পরে 2050 যখন আসবে, সারা পৃথিবীর মধ্যে, আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে সারা পৃথিবীর মধ্যে আমাদের ত্রিপুরা এতদিন ধরে ডেভেলপিং কান্ট্রি বলছে, ডেভেলপ কান্ট্রি হবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর। যে আজকের এই অনুষ্ঠানের সম্মান দেওয়া হলো, যে আমাদের যে প্রোগ্রামগুলোর মধ্যে বেস্ট খোয়াই ডিস্ট্রিক্ট হিসাবে সেটা গণ্য করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা আছেন এবং যারা অফিসাররা আছেন এবং অন্যান্য এমপ্লয়ি যারা আছেন, হেলথ ডিপার্টমেন্ট শুদ্ধ এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টে, বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং এখানে হেলথ ওয়ার্কার্স এবং আশা কর্মীরা এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্য পরিকল্যাণ দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ ও
ও সমাজ শিক্ষা দপ্তর এই যে কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে অনুষ্ঠান প্রতি বছরে আজকে 8 বছর ধরে আমাদের সরকার আসার পর থেকে 2021 থেকে এটা শুরু হয়েছিল, এখনো সেটা চলছে এবং প্রতিবারই এক একটা টার্গেট নিয়ে প্রথমে কয়েকটা বিষয়ে যারা শিশুরা আছেন, কৈশোররা আছেন, তাদেরকে কিভাবে ইমিউনাইজেশন দেওয়া হবে বা অন্যান্য যেসব ভিটামিন এর থেকে আরম্ভ করে আদার্স যে ফলিক অ্যাসিড থেকে শুরু করে এক একবার এক একটা এডিশন করা হয়েছে। আমাদের এটা কিন্তু রাজ্য সরকারের এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রকম স্কিম না। আমরা কিন্তু নিজস্ব রাজ্য সরকারের চিন্তা ভাবনায় এই ধরনের একটা নতুন আমরা সৃষ্টি করেছি এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে, সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হয়। সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন, যারা কৈশোররা আছেন, তাদেরকেও লালন পালন যদি করতে হয়, তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টির বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞানগত বুদ্ধিমত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার, প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান বিইং এর না হয়, তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ, তারা কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে। সেই দিশায় কিন্তু আজকের এই অভিযান, মানে আজকে 8 বছর ধরে এই অভিযান চলছে। এখানে আপনারা নিজেরাও দেখেছেন যে আজকে স্টেজে আমরা কৃমির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব, যারা ডায়রিয়া হয় এবং আয়রন ও ফলিক অ্যাসিডের অভাব, এইসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে পুষ্টিতে যে বাধা সৃষ্টি করে তার থেকে বাঁচার জন্য এই কার্যক্রম। অনেক সময় কিশোর এবং কিশোরীরা আমরা যারা আমাদের সময় তো এগুলো কিন্তু ভাবতাম যে ইমিউনিটি ডেভেলপ করে নিজের থেকেই, যখন সমস্যা হতো তখন আমরা ডাক্তারের কাছে যেতাম বা ফার্মেসিতে আমরা যেতাম, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ছেলে মেয়েদের, যেহেতু তারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে আমার প্রপার ওয়েতে তাদেরকে বাঁচাতে হবে এবং তাদেরকে যা যা দরকার আমাদের শারীরিক, মানসিক এবং ইন্টেলেকচুয়ালিও যদি ডেভেলপ করা যায়, তাহলে আমাদের সত্যিকারের অর্থে ভারতবর্ষ উন্নতি হবে। এখানে আমরা জানি যে অপুষ্টি এবং রক্ত স্বল্পতার অনেক ছেলেমেয়েরা ভোগে এবং এতে করে যে আমরা যে কার্যক্রমটা নিয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে বলেছেন, তাদের যাতে প্রকৃত অর্থে সার্বিক বিকাশ হয় তার জন্য এই কার্যক্রম। এবং আগামী দিনের যারা আমাদের স্বপ্ন, তারা যদি সত্যিকারের অর্থে যদি তাদের বিকশিত না হয়, তাহলে কিন্তু আমরা কাদের উপর ভিত্তি করে নেক্সট জেনারেশন, কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে যাব, আমাদের দেশ কাদের উপর, এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব। তো এদের যে সার্বিক উন্নয়ন, সেই কারণেই আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি, তাহলে যে ডেফিসিয়েন্সিগুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয়, তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা পড়াশোনার ক্ষেত্রেই হোক, চিন্তা ভাবনার ক্ষেত্রেও সেটা করতে পারবে। এই অভিযানের যে আমরা সবাই জানি অলরেডি যে 0 থেকে 19 বছরের যে একটা রেঞ্জ এখানে রাখা হয়েছে এবং তাতে করে এই বছরে প্রতি বছরেই আমাদের একটা রেঞ্জ থাকে, যা টার্গেট থাকে। তো এবার আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, প্রায় 10,59,182 শিশু এবং কিশোরদের তাদেরকে টার্গেট রাখা হয়েছে এবং আজকের থেকে অর্থাৎ 24 অক্টোবর থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত এই যে অভিযান সেটা চলবে। আমরা যদি আগে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, মাস্কা, এটা শর্ট ফিল্ম নাম দিয়েছে আমরা মাস্কা, অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর, সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধি, সেটাও যাতে হয়, সব জায়গায় আলোচনা হোক, সেই আজকের এই অভিযানের মাধ্যমে কিন্তু সেটা শুরু হয়েছে এবং 7 দিন সমানে সেটা চলবে। এবং কিভাবে প্রতিরোধ করা যায়, আমরা জানি যে যখন এই প্রতিরোধের
ব্যবস্থা যদি আগে করা যায়, তাহলে যখনই আমরা সমস্যা হয়, স্বাস্থ্যজনিত সমস্যা হয়, একদিকে তার থেকে কিন্তু আমরা অনেকটা বাঁচতে পারি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা শারীরিকভাবে হোক। তো তার যে ব্যবস্থা সেটাকে যাতে করা যায়, আমাদের যে স্বাস্থ্য দপ্তর সেই কাজ করছে। এখানে ডিজিটাল স্বাস্থ্য যে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, এটা রাজ্য সরকার এবার নতুন একটা বিষয় এখানে রেখেছে, যে প্রথমবারের মতো যে ইউইন প্ল্যাটফর্ম, অর্থাৎ ইউইন প্ল্যাটফর্মটা কি, যে সমস্ত ভ্যাকসিনেশন যে হবে, যা যা দেওয়া হচ্ছে সেইগুলোর ওই পার্টিকুলার ওই যে শিশু আছে বা কিশোর আছেন তাদের সেখানে এই ইউইন প্ল্যাটফর্মে তাদের নাম রেজিস্টার করা হবে, এবং কোনো সময় কোনো দরকার পড়লে তার কি কি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেই প্ল্যাটফর্মের থেকে আরামসে কিন্তু ডিজিটাল দুনিয়া আপনারা সবাই জানেন, সেটাকে আমরা যেহেতু এখন অন্তর্ভুক্ত করেছি, তার থেকে সমস্ত রেকর্ড যে কোনো সময় ভবিষ্যতে সেটা পাওয়া যাবে। আমরা এই অভিযান যেটা স্বাস্থ্য দপ্তর থেকে রাখা হয়েছে, একটা কৃমিনাশক কর্মসূচি, সেখানে অ্যালবেন্ডাজল ট্যাবলেট আপনারা দেখেছেন এর মধ্যে দেওয়া হয়েছে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, অর্থাৎ আমরা জানি যে ভিটামিন এ যদি কম হয় তাহলে অনেকের চোখের রোগ এবং অন্যান্য সংক্রমণ যে রোগ হয়ে থাকে সেগুলোর থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। এর জন্য ভিটামিন এ সিরাপ সেটাও দেওয়া হবে। আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, 6 মাস থেকে 19 বছর বয়সী যারা কিশোর ও কিশোরীরা আছেন তাদেরকে সেই ব্যবস্থা করা হবে। রোগ নিরীক্ষণ ও নজরদারি, অর্থাৎ ডিজিজ সার্ভিলেন্স, এখানে অনেক বাচ্চারা আমরা এখন নিজেদের ফ্যামিলির মধ্যে আমরা দেখি বাচ্চাদের মধ্যে কিন্তু শ্বাসকষ্টের একটা প্রবণতা থাকে, এবং ডায়রিয়া, জ্বর, বিভিন্ন উপসর্গ যখন সাইন এন্ড সিমটম থাকে, তাকে প্রপারলি সেই সময় যাতে চিহ্নিত করা যায় তার জন্য যে এই অভিযান থাকবে, যে কি কি সাইন এন্ড সিমটম থাকলে তাকে আগে ভাগেই ডাক্তারের সাথে সলা পরামর্শ করা, এবং আন্দাজে যেন কোনো ওষুধ না নেওয়া হয়। তো সেই বিষয়ে এই যে প্রোগ্রাম তার মধ্যে রাখা হয়েছে। এবং সানস SAAN, অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। আমরা জানি নিউমোনিয়ার এটা তার বিষয়েও তার যে সচেতনতা, কেন হয় নিউমোনিয়া, এবং সেটা তো থাকবে, প্লাস পরিবার এবং সমাজের যারা আছেন তাদেরকেও এই বিষয়ে কিন্তু আমাদের সাথে হেল্প করতে হবে, স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে, এবং যাতে করে তারা নিজেরা উৎসাহিত হন এবং সমাজের অন্যান্য যারা আছেন তাদেরকে উৎসাহিত যাতে করা হয়। এবং তার জন্য 0 থেকে 5 বছরের যারা আছেন তাদেরকে সেই ব্যবস্থার মধ্যে শ্বাসনালীতে কোনো প্রবলেম আছে কিনা সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা। পোষণ অভিযান, আমরা সবাই জানি যে পোষণ অভিযান আমরা অনেকদিন ধরে এটা করছি। যারা গর্ভাবস্থা থেকে শিশুর 2 বছর পর্যন্ত, সেটাকে গুরুত্ব আমরা দিচ্ছি। এখানে পুষ্টি, ব্রেস্ট ফিডিং, এবং যাতে প্রপার ফুড দেওয়া হয় তার সেই বিষয়ে সচেতনতা করা, অ্যাওয়ারনেস করা। এছাড়াও যারা 6 বছর পর্যন্ত শিশুরা যারা আছে তাদের যে বয়স অনুসারে কতটুকু উচ্চতা হলো, তার ওজন কত, সে বিষয়েও তার নির্ণয় করা। আরেকটা যে বিষয় হচ্ছে কিশোর কিশোরী স্বাস্থ্য সচেতনতা। আমরা জানি যে এটা নিয়ে কিন্তু আমরাও খুব চিন্তিত। ত্রিপুরাতে এখন আর্লি ম্যারেজের যে 18 বছরের আগে অনেক মেয়েদের বিবাহ দেওয়া হচ্ছে, ছেলেদেরও সেই একই অবস্থা। তো সেই জায়গার মধ্যে আমাদের যে যদি তাদের কোনো প্রেগনেন্সি চলে আসে, এবং যাতে প্রেগনেন্সি না আসে, 18 বছরের আগে তো বিয়ে কোনো অবস্থা আইনও সেটাকে দেয় না। তো সেই জায়গার মধ্যে যদি এই ধরনের ঘটনা হয় এবং কোনো কারণে যদি ওটাকে গর্ভধারণের যে ঝুঁকি হয়, তাহলে কি কি করা উচিত, এবং সেই বিষয়ে আলোচনা এই প্রোগ্রামের মধ্যে থাকবে। মানসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং গুরুত্বপূর্ণ বিশেষ যেটা আরেকটা আমরা এটার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে, মাদক যে ঝুঁকি হয় তাহলে কি কি করা উচিত, এবং সেই বিষয়ে আলোচনা এই প্রোগ্রামের মধ্যে থাকবে। মানসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং গুরুত্বপূর্ণ বিশেষ যেটা আরেকটা আমরা এটার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে, মাদক ও ধূমপান বিরোধী বার্তা। আমরা আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু বারবার যে ত্রিপুরা রাজ্যে আমরা মাদক বিরোধী অভিযান আমরা করছি,
কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের বিভিন্ন যে এজেন্সি যে মাদক ব্যবসা যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেক কাজ আমরা করছি, আগামী স্তরে আরো সেটা করা হবে। তো সেই বিষয়েও যদি একটা হচ্ছে যারা করছে কাজটা, আর একটা হচ্ছে আমি যদি মাদক নিই, আমি যদি মানে এখন ধূমপান করি, তাতে কি কি আমার সমস্যা হতে পারে সেই বিষয়ে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে কমিউনিটি স্তরে তার সেখানেও এই আলোচনা থাকবে। আমাদের যারা নবজাত সন্তান সেখানে 6 মাস পর্যন্ত যাদের ব্রেস্ট ফিডিং আমি আগেও যেটা বললাম, এবং আশা কর্মীরা যারা এখানে আছেন তাদের এই বিষয়ে আরো যারা তাদের কিভাবে যত্ন করতে হবে শৈশবকালীন যত্ন সেই বিষয়ে অবহিত ওনারা নিজেরাও হবেন এই অভিযানে, এবং বাড়ি বাড়ি গিয়ে সেই কথাটা আপনারা বলবেন। এটা আপনারা জানেন অলরেডি, তবুও সেটাকে প্রতি বছর যখন আমরা এটাকে একটা স্পেশাল অভিযান করি তখন তার মাত্রাটা একটু বেশি হয়। এবং এই যে অভিযান তার বিভিন্ন স্তরের গ্রাম সভা এবং সেখানে যে সচেতনতার শিবির সেখানে আলোচনা করা হবে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয় যে টিবি মুক্ত ভারত যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে সেটা আমাদের আদেশ করেছেন, আমাদের যে আহ্বান জানিয়েছেন, তো টিবি মুক্ত ত্রিপুরা গড়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়িকা এখানে এবং আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ উনি বিস্তারিত আলোচনা করেছেন, এবং সেই সঙ্গে আমরা এই যে মাদকের এগেনস্টে এবং নেশা বিরোধী যে কার্যক্রম সেটাও কিন্তু এবারের এই অভিযানের মধ্যে সেটা রাখবে। আমরা যে উদ্দেশ্যগুলো আমরা বললাম যে সেইগুলো নিয়ে আজকে এখানে আলোচনা আপনারা তো শুনেছেন, কিন্তু আপনারাও এই বিষয় নিয়ে কিন্তু মানুষের কাছে যাবেন এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা আছেন এটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া উচিত। অ্যান্ড ইউ শুড বি অ্যাটেন্টিভ, যে আমি শুনলাম আর চলে গেলাম আসার জন্য এরকম যেন না হয়। নিজেদের মধ্যেও যখন বসে কথা হবে তখন এই বিষয়গুলো এক একটা সাবজেক্ট নিয়ে এক একটা টপিকস নিয়ে কথা বললে নিজের যেমন জ্ঞান বৃদ্ধি হবে অন্যদেরও সেই বিষয়টা জানানো যাবে। আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ডিগ্রি কলেজ, আইআইটি, ইভেন যেখানে কারিগরি শিক্ষা কেন্দ্র আছে, কোচিং সেন্টার, সেখানেও এর অভিযানের মধ্যে যুক্ত করা হবে। শুধু তাই নয়, যেখানে চা বাগান আছে, ইট ভাট্টা আছে, বস্তি এলাকা বা অনাথ আশ্রম, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও এই অভিযানের বিশেষ গুরুত্ব থাকবে। আপনারা এর আগে আপনারা শুনেছেন যে আমরা যখন এটা শুরু করেছি, প্রথম যে আমরা শুরু করেছিলাম সেখানে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের 99.40% ছেলে মেয়েদের এই অভিযানে কিন্তু আমরা আওতায় আনিয়েছি, এবং যখন 2.0 হয় সেখানে 93.56% আমরা সেই টার্গেট আমরা সাকসেসফুল হয়েছে, এবং 3.0-তে আমরা 96.97%, এবং 4.0% যেটা একটু আগে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু আমাদের বেড়েছে। প্রথম থেকে মাঝখানে একটু কম ছিল, সেখানে 97.44% ছেলে মেয়েদের এই অভিযানের আওতায় নেওয়া হয়েছে। 5.0 সাফল্য সেখানে 98.96%, এবং 6.0 সেখানে আমরা 97.97%। আপনারা শুনে খুবই খুশি হবেন যে গত বছর যে অভিযানটা করা হয়েছিল তাতে করে আমরা দেখলাম যে 100% আমরা যে টার্গেট নিয়েছিলাম সেটা সফল হয়েছে। আমি আশা করি এবারও সেটা 100% সেটা হবে, এবং যখন এই বিষয়টা আমরা যখন দেখবো যে এটা 100% স্যাচুরেশন পয়েন্ট হবে, তাহলে আমরাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়েরা প্রপারলি তাদের যে ইমিউনাইজেশনের বিষয় হোক বা আদার্স যেসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে, আমাদের কিন্তু কনফিডেন্সের লেভেল অনেক বেশি হবে। আপনারা সবাই জানেন শুধু এইগুলো তো থাকেই, কিন্তু আমাদের সরকার 2018-র পর থেকে আমরা যেভাবে চেষ্টা করছি এখানে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য, এর মধ্যে আপনারা শুনেছেন যে আমাদের আগরতলা মেডিকেল কলেজের মধ্যে আমাদের সবকিছু আছে, কিন্তু তারপরেও কোথাও একটা মনে হচ্ছে মিসিং, প্রপার হচ্ছে না। মানে এভরিওয়্যার আই অলওয়েজ সে এভরিবডি এভরিথিং শুড বি ইন অর্ডার। তো সেটাকে মাথায় রেখে সব থাকা সত্ত্বেও আমাদের ম্যান পাওয়ারও আছে, আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, তাহলে কেন মাঝে মাঝে এই সমস্যা হবে?
যে কারণে আমি দিল্লির এইমস এর যিনি অধিকর্তা ওনার সাথে আমি কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজে শেয়ার করেছিলাম। উনি এই বিষয়ে ওনার এক্সপার্টাইজ ছিল এবং ওনাকে আমি রিকোয়েস্ট করলাম আপনি আগরতলায় আসুন, ত্রিপুরাতে আসুন, এসে আমাদের তো হসপিটাল আছেই, মেডিকেল কলেজ, তাছাড়া আরো কয়েকটা হসপিটাল, সেগুলোতে আপনি ভিজিট করুন। এবং সেইভাবে উনি এসেছিলেন। আসার পরে ওনার টিম নিয়ে এসেছিলেন, এসে আমাদের এজিএমসি দেখলো, আইজিএম দেখলো, উদয়পুরের যে আরকিপুরে যেটা আছে সেখানেও গেলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল, তো সমস্ত জায়গায় দেখার পর উনি বললেন যে এই বিষয় যদি আমরা স্ট্রেংথেনিং করি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে। তো গত 15 অক্টোবর আমি দিল্লিতে ছিলাম, সেখানে তো নয়াদিল্লিতে এইমস এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা মৌস্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং থেকে আরম্ভ করে ইভেন এক্সপার্টাইজ, কোনো বিষয়ে কোনো এখান থেকে রেফার করতে গেলেও ওনাদের কোথাও পাঠাতে হবে, তো সব বিষয়ে ওনাদের সাথে মুভ হয়েছে। এবং আমরা চাই যে আগরতলা মেডিকেল কলেজ এবং অন্যান্য আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সব স্টেট হসপিটাল, সেগুলো আরো বেশি স্ট্রেংথেনিং হবে। আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র 727টির মতো বেড ছিল, সেই জায়গায় এখন কিন্তু ডাবল হয়ে গেছে, প্রায় 1413টার মতো বেড হয়েছে। আমি আমাদের সেক্রেটারি মহোদয়কে বলেছি, এখনো গেলে দেখি অনেক পেশেন্ট এত চাপ থাকে যে ফ্লোরে শুতে হয়, তো সেখানেও প্রায় আরো 100টি বেড আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে। আপনারা এর মধ্যে জানেন যে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, এখানে কোনোদিন আমরা স্বপ্নেও ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে। তো কিডনি এখানে প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 4 জনের, যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যারা গ্রহণ করেছেন তারাও ভালো আছেন। আমরা চাইছি যে আরো যেসব প্রতিস্থাপন করার দরকার, শরীরের এমন কোনো অংশ নেই যেগুলো ইচ্ছে করলে ট্রান্সপ্লান্ট করা যায়, তো সেই দিশায় আমরা কাজ করছি। অলরেডি আমরা মোহন ফাউন্ডেশনের সাথে মোহ করেছি, সেখানে লিভারে হোক, হার্ট ট্রান্সপ্লান্টে হোক, তো বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের আমরা উদ্যোগ জারি করেছি। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে যারা রোগীদের সাথে অনেকে যায় এবং সেখানে যাওয়ার পরে তাদের দুপুরের দিকে খাবারের, রোগীদের তো ঠিক আছে, ওদের তো ব্যবস্থা আমরা করি, কিন্তু যারা ওদের সাথে আছেন তাদের খাওয়া দাওয়ার একটা প্রচন্ড অসুবিধা হয়। সেখানে আমাদের সরকার এবং আমাদের রোটারি ক্লাবের সাথে আমরা মৌ করেছি এবং করার পরে এবং সেখানে প্রায় 10 টাকার বিনিময়ে দুপুরে যে খাবার প্রদান করার গত মার্চ মাসে আমি সেটা চালু করেছি। মানুষ সেই সুযোগটা এখন পাচ্ছে। আমাদের 2025-26 সালে আমাদের যে বাজেট হয়, সেখানে যারা রোগীরা বাইরের থেকে আগরতলায় আসেন, সেখানে আমাদের বাজেটে সেই যে আর্থিক যে ব্যবস্থা সেটা রাখা হয়েছে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার। সেখানে কম খরচে যাতে রাত্রিতে থাকতে পারে এবং খাবার খেতে পারে, তারও আমরা বাজেট রেখেছি এবং সেটারও কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। আগে আমরা কথায় কথায় বাইরে যেতাম, মেডিকেল কলেজের প্রথম আমাদের সময় তো 3, 13, 14, 15 এই ধরনের মেডিকেল এমবিবিএস এর সিট আসতো, বিডিএস এ মাত্র একটা সিট আসতো, বিএসসি নার্সিং এরও একটা সিট আসতো। আজকে সেই জায়গায় আমাদের অলরেডি এমবিবিএস এর সারা ত্রিপুরাতে 400টা সিট হয়েছে এবং আরো সিট আমরা অলরেডি টিএমসির মধ্যে আরো 50টা সিট বাড়বে। আমাদের আগরতলা মেডিকেল কলেজে যেটা 150 হয়েছে সেটাকেও আরো বাড়ানোর অলরেডি প্রচেষ্টা চলছে, 200 হবে। তো সব মিলিয়ে আজকে আপনারা ভাবুন, আমাদের যারা গার্জিয়ানরা আছেন কত তাদের সমস্যা হতো, আর্থিক সমস্যা হতো। যারা আজকে এখনকার প্রজন্ম, তারা যখন 12 পাস করবে, এখন কিন্তু এই অবস্থাটা নিয়ে আমি কোথায় যাব, সুযোগ আছে, সেই সুযোগ এখন কিন্তু এই সরকার দিচ্ছে। এবং এখানে কিন্তু বাইরে গেলে একটা হোস্টেলে যাওয়া, আসা যাওয়া কত সমস্যা, তো ত্রিপুরাতে দেখে এখন 400 জন যে এমবিবিএস এর কোর্স পড়াশোনার সুযোগ রয়েছে। এবং শুধু তাই নয়, পিজি সিটের জন্য বাইরে যেতে হবে। পিজিতে এখানে আমরা সব জায়গায়, এখানে যারা যারা মিনিস্টার সাহেবরা আছেন বা অন্যান্য এমএলএ সাহেবরা আছেন, ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমার এখানে একজন স্পেশালিস্ট দিতে হবে। সবাই চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যে আমার জায়গাটা যেন ভালো থাকে। যে আজকের এই অনুষ্ঠানের সম্মান দেওয়া হলো, যে আমাদের যে প্রোগ্রামগুলোর মধ্যে বেস্ট খোয়াই ডিস্ট্রিক্ট হিসাবে সেটা গণ্য করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যারা
ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা আছেন এবং যারা অফিসাররা আছেন এবং অন্যান্য এমপ্লয়ি যারা আছেন হেলথ ডিপার্টমেন্ট শুদ্ধ এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টে, বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং এখানে হেলথ ওয়ার্কার্স এবং আশা কর্মীরা এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্য পরিকল্যাণ দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, এই যে কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে অনুষ্ঠান প্রতি বছরে আজকে 8 বছর ধরে আমাদের সরকার আসার পর থেকে 2021 থেকে এটা শুরু হয়েছিল, এখনো সেটা চলছে এবং প্রতিবারই এক একটা টার্গেট নিয়ে প্রথমে কয়েকটা বিষয়ে যারা শিশুরা আছেন, কৈশোররা আছেন, তাদেরকে কিভাবে ইমিউনাইজেশন দেওয়া হবে বা অন্যান্য যেসব ভিটামিন এর থেকে আরম্ভ করে আদার্স যে ফলিক অ্যাসিড থেকে শুরু করে এক একবার এক একটা এডিশন করা হয়েছে। আমাদের এটা কিন্তু রাজ্য সরকারের এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রকম স্কিম না। আমরা কিন্তু নিজস্ব রাজ্য সরকারের চিন্তা ভাবনায় এই ধরনের একটা নতুন আমরা সৃষ্টি করেছি এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে, সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হয়। সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন, যারা কৈশোররা আছেন, তাদেরকেও লালন পালন যদি করতে হয়, তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টির বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞানগত বুদ্ধিমত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার, প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান বিইং এর না হয়, তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ, তারা কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে। সেই দিশায় কিন্তু আজকের এই অভিযান, মানে আজকে 8 বছর ধরে এই অভিযান চলছে। এখানে আপনারা নিজেরাও দেখেছেন যে আজকে স্টেজে আমরা কৃমির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব, যারা ডায়রিয়া হয় এবং আয়রন ও ফলিক অ্যাসিডের অভাব, এইসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে পুষ্টিতে যে বাধা সৃষ্টি করে তার থেকে বাঁচার জন্য এই কার্যক্রম। অনেক সময় কিশোর এবং কিশোরীরা, আমরা যারা আমাদের সময় তো এগুলো কিন্তু ভাবতাম যে ইমিউনিটি ডেভেলপ করে নিজের থেকেই, যখন সমস্যা হতো তখন আমরা ডাক্তারের কাছে যেতাম বা ফার্মেসিতে আমরা যেতাম, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ছেলে মেয়েদের, যেহেতু তারা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে আমার প্রপার ওয়েতে তাদেরকে বাঁচাতে হবে এবং তাদেরকে যা যা দরকার আমাদের শারীরিক, মানসিক এবং ইন্টেলেকচুয়ালিও যদি ডেভেলপ করা যায়, তাহলে আমাদের সত্যিকারের অর্থে ভারতবর্ষ উন্নতি হবে। এখানে আমরা জানি যে অপুষ্টি এবং রক্ত স্বল্পতার অনেক ছেলেমেয়েরা ভোগে এবং এতে করে যে আমরা যে কার্যক্রমটা নিয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা এই বিষয়ে বলেছেন, তাদের যাতে প্রকৃত অর্থে সার্বিক বিকাশ হয় তার জন্য এই কার্যক্রম। এবং আগামী দিনের যারা আমাদের স্বপ্ন, তারা যদি সত্যিকারের অর্থে যদি তাদের বিকশিত না হয়, তাহলে কিন্তু আমরা কাদের উপর ভিত্তি করে নেক্সট জেনারেশন, কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে যাব, আমাদের দেশ কাদের উপর, এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব। তো এদের যে সার্বিক উন্নয়ন, সেই কারণেই আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি, তাহলে যে ডেফিসিয়েন্সিগুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয়, তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা পড়াশোনার ক্ষেত্রেই হোক, চিন্তা ভাবনার ক্ষেত্রেও সেটা করতে পারবে। এই অভিযানের যে আমরা সবাই জানি অলরেডি যে 0 থেকে 19 বছরের যে একটা রেঞ্জ এখানে রাখা হয়েছে এবং তাতে করে এই বছরে প্রতি বছরেই আমাদের একটা রেঞ্জ থাকে, যা টার্গেট থাকে। তো এবার আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, প্রায় 10,59,182 শিশু এবং কিশোরদের তাদেরকে টার্গেট রাখা হয়েছে
এবং আজকের থেকে অর্থাৎ 24 অক্টোবর থেকে আগামী 30 অক্টোবর পর্যন্ত এই যে অভিযান সেটা চলবে। আমরা যদি আগে বলেছেন পূর্ববর্তী মাস্কা, এটা শর্ট ফিল্ম নাম দিয়েছে আমরা মাস্কা, অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর, সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধি সেটাও যাতে হয়, সব জায়গায় আলোচনা হোক, সেই আজকের এই অভিযানের মাধ্যমে কিন্তু সেটা শুরু হয়েছে এবং 7 দিন সমানে সেটা চলবে। এবং কিভাবে প্রতিরোধ করা যায়, আমরা জানি যে যখনই প্রতিরোধের ব্যবস্থা যদি আগে করা যায়, তাহলে যখনই আমরা সমস্যা হয়, স্বাস্থ্যজনিত সমস্যা হয়, একদিকে তার থেকে কিন্তু আমরা অনেকটা বাঁচতে পারি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা শারীরিকভাবে হোক। তো তার যে ব্যবস্থা সেটাকে যাতে করা যায়, আমাদের যে স্বাস্থ্য দপ্তর সেই কাজ করছে। এখানে ডিজিটাল স্বাস্থ্য যে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, এটা রাজ্য সরকার এবার নতুন একটা বিষয় এখানে রেখেছে, যে প্রথমবারের মতো যে ইউইন প্ল্যাটফর্ম, অর্থাৎ ইউইন প্ল্যাটফর্মটা কি, যে সমস্ত ভ্যাকসিনেশন যে হবে, যা যা দেওয়া হচ্ছে সেইগুলোর ওই পার্টিকুলার ওই যে শিশু আছে বা কিশোর আছেন তাদের সেখানে এই ইউইন প্ল্যাটফর্মে তাদের নাম রেজিস্টার করা হবে এবং কোনো সময় কোনো দরকার পড়লে তার কি কি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেই প্ল্যাটফর্মের থেকে আরামসে কিন্তু ডিজিটাল দুনিয়া আপনারা সবাই জানেন, সেটাকে আমরা যেহেতু এখন অন্তর্ভুক্ত করেছি, তার থেকে সমস্ত রেকর্ড যে কোনো সময় ভবিষ্যতে সেটা পাওয়া যাবে। আমরা এই অভিযান যেটা স্বাস্থ্য দপ্তর থেকে রাখা হয়েছে, একটা কৃমিনাশক কর্মসূচি, সেখানে অ্যালবেন্ডাজল ট্যাবলেট আপনারা দেখেছেন এর মধ্যে দেওয়া হয়েছে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, অর্থাৎ আমরা জানি যে ভিটামিন এ যদি কম হয় তাহলে অনেকের চোখের রোগ এবং অন্যান্য সংক্রমণ যে রোগ হয়ে থাকে সেগুলোর থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। এর জন্য ভিটামিন এ সিরাপ সেটাও দেওয়া হবে। আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, 6 মাস থেকে 19 বছর বয়সী যারা কিশোর ও কিশোরীরা আছেন তাদেরকে সেই ব্যবস্থা করা হবে। রোগ নিরীক্ষণ ও নজরদারি, অর্থাৎ ডিজিজ সার্ভিলেন্স, এখানে অনেক বাচ্চারা আমরা এখন নিজেদের ফ্যামিলির মধ্যে আমরা দেখি বাচ্চাদের মধ্যে কিন্তু শ্বাসকষ্টের একটা প্রবণতা থাকে এবং ডায়রিয়া, জ্বর, বিভিন্ন উপসর্গ যখন সাইন এন্ড সিমটম থাকে, তাকে প্রপারলি সেই সময় যাতে চিহ্নিত করা যায় তার জন্য যে এই অভিযান থাকবে, যে কি কি সাইন এন্ড সিমটম থাকলে তাকে আগে ভাগেই ডাক্তারের সাথে সলা পরামর্শ করা এবং আন্দাজে যেন কোনো ওষুধ না নেওয়া। তো সেই বিষয়ে এই যে প্রোগ্রাম তার মধ্যে রাখা হয়েছে। এবং সানস SAAN, অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি। আমরা জানি নিউমোনিয়ার এটা তার বিষয়েও তার যে সচেতনতা কেন হয় নিউমোনিয়া, এবং সেটা তো থাকবে, প্লাস পরিবার এবং সমাজের যারা আছেন তাদেরকেও এই বিষয়ে কিন্তু আমাদের সাথে হেল্প করতে হবে, স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে এবং যাতে করে তারা নিজেরা উৎসাহিত হন এবং সমাজের অন্যান্য যারা আছেন তাদেরকে উৎসাহিত যাতে করা হয়। এবং তার জন্য 0 থেকে 5 বছরের যারা আছেন তাদেরকে সেই ব্যবস্থার মধ্যে শ্বাসনালীতে কোনো প্রবলেম আছে কিনা সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা। পোষণ অভিযান, আমরা সবাই জানি যে পোষণ অভিযান আমরা অনেকদিন ধরে এটা করছি। যারা গর্ভাবস্থা থেকে শিশুর 2 বছর পর্যন্ত সেটাকে গুরুত্ব আমরা দিচ্ছি, এখানে পুষ্টি, ব্রেস্ট ফিডিং এবং যাতে প্রপার ফুড দেওয়া হয় তার সেই বিষয়ে সচেতনতা করা, অ্যাওয়ারনেস করা। এছাড়াও যারা 6 বছর পর্যন্ত শিশুরা যারা আছে তাদের যে বয়স অনুসারে কতটুকু উচ্চতা হলো, তার ওজন পদ্ধতি সেই বিষয়েও তার নির্ণয় করা। আরেকটা যে বিষয় হচ্ছে কিশোর কিশোরী স্বাস্থ্য সচেতনতা। আমরা জানি যে এটা নিয়ে কিন্তু আমরাও খুব চিন্তিত। ত্রিপুরাতে এখন আর্লি ম্যারেজের যে 18 বছরের আগে অনেক মেয়েদের বিবাহ দেওয়া হচ্ছে, ছেলেদেরও সেই একই অবস্থা। তো সেই জায়গার মধ্যে আমাদের যে যদি তাদের কোনো প্রেগনেন্সি চলে আসে এবং যাতে প্রেগনেন্সি না আসে, 18 বছরের আগে তো বিয়ে কোনো অবস্থা আইনও সেটাকে দেয় না। তো সেই জায়গার মধ্যে যদি এই ধরনের ঘটনা হয় এবং কোনো কারণে যদি ওটাকে গর্ভধারণের যে ঝুঁকি হয় তাহলে কি কি করা উচিত
এবং সেই বিষয়ে আলোচনা এই প্রোগ্রামের মধ্যে থাকবে। মানসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুরুত্বপূর্ণ বিশেষ যেটা আরেকটা আমরা এটার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মাদক ও ধূমপান বিরোধী বার্তা। আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু বারবার যে ত্রিপুরা রাজ্যে আমরা মাদক বিরোধী অভিযান আমরা করছি। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের বিভিন্ন যে এজেন্সি যে মাদক ব্যবসা যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেক কাজ আমরা করছি। আগামী স্তরে আরো সেটা করা হবে। তো সেই বিষয়েও যদি একটা হচ্ছে যারা করছে কাজটা, আর একটা হচ্ছে আমি যদি মাদক নিই, আমি যদি মানে এখন ধূমপান করি, তাতে কি কি আমার সমস্যা হতে পারে সেই বিষয়ে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে কমিউনিটি স্তরে তার সেখানেও এই আলোচনা থাকবে। আমাদের যারা নবজাত সন্তান সেখানে 6 মাস পর্যন্ত যাদের ব্রেস্ট ফিডিং আমি আগেও যেটা বললাম, এবং আশা কর্মীরা যারা এখানে আছেন তাদের এই বিষয়ে আরো যারা তাদের কিভাবে যত্ন করতে হবে শৈশবকালীন যত্ন সেই বিষয়ে অবহিত ওনারা নিজেরাও হবেন এই অভিযানে এবং বাড়ি বাড়ি গিয়ে সেই কথাটা আপনারা বলবেন। এটা আপনারা জানেন অলরেডি, তবুও সেটাকে প্রতি বছর যখন আমরা এটাকে একটা স্পেশাল অভিযান করি তখন তার মাত্রাটা একটু বেশি হয়। এবং এই যে অভিযান তার বিভিন্ন স্তরের গ্রাম সভা এবং সেখানে যে সচেতনতা শিবির সেখানে আলোচনা করা হবে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয় যে টিবি মুক্ত ভারত যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে সেটা আমাদের আদেশ করেছেন, আমাদের যে আহ্বান জানিয়েছেন। তো টিবি মুক্ত ত্রিপুরা গড়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়িকা এখানে এবং আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ উনি বিস্তারিত আলোচনা করেছেন। এবং সেই সঙ্গে আমরা এই যে মাদকের এগেনস্টে এবং নেশা বিরোধী যে কার্যক্রম সেটাও কিন্তু এইবারের এই অভিযানের মধ্যে সেটা থাকবে। আমরা যে উদ্দেশ্যগুলো আমরা বললাম যে সেইগুলো নিয়ে আজকের এখানে আলোচনা আপনারা তো শুনেছেন, কিন্তু আপনারাও এই বিষয় নিয়ে কিন্তু মানুষের কাছে যাবেন এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা আছেন এটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া উচিত। অ্যান্ড ইউ শুড বি অ্যাটেন্টিভ যে আমি শুনলাম আর চলে গেলাম আসার জন্য এরকম যেন না হয়। নিজেদের মধ্যেও যখন বসে কথা হবে তখন এই বিষয়গুলো এক একটা সাবজেক্ট নিয়ে এক একটা টপিকস নিয়ে কথা বললে নিজের যেমন জ্ঞান বৃদ্ধি হবে অন্যদেরও সেই বিষয়টা জানানো যাবে। আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি কলেজ আইআইটি ইভেন যেখানে কারিগরি শিক্ষা কেন্দ্র আছে কোচিং সেন্টার সেখানেও এর অভিযানের মধ্যে যুক্ত করা হবে। শুধু তাই নয়, যেখানে চা বাগান আছে ইট বাট্টা আছে বস্তি এলাকা বা অনাথ আশ্রম বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও এই অভিযানের বিশেষ গুরুত্ব থাকবে। আপনারা এর আগে আপনারা শুনেছেন যে আমরা যখন এটা শুরু করেছি প্রথম যে আমরা শুরু করেছিলাম সেখানে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের 99.40% ছেলে মেয়েদের এই অভিযানে কিন্তু আমরা আওতায় আনিয়েছি এবং যখন 2.0 হয় সেখানে 93.56% আমরা সেই টার্গেট আমরা সাকসেসফুল হয়েছে এবং 3.0 তে আমরা 96.97% এবং 4.0% যেটা একটু আগে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু আমাদের বেড়েছে। প্রথম থেকে মাঝখানে একটু কম ছিল, সেখানে 97.44% ছেলে মেয়েদের এই অভিযানের আওতায় নেওয়া হয়েছে। 5.0 সাফল্য সেখানে 98.96% এবং 6.0 সেখানে আমরা 97.97%। আপনারা শুনে খুবই খুশি হবেন যে গত বছর যে অভিযানটা করা হয়েছিল তাতে করে আমরা দেখলাম যে 100% আমরা যে টার্গেট নিয়েছিলাম সেটা সফল হয়েছে। আমি আশা করি এইবারও সেটা 100% সেটা হবে এবং যখন এই বিষয়টা আমরা যখন দেখবো যে এটা 100% স্যাচুরেশন পয়েন্ট হবে তাহলে আমরাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো যে আমাদের ছেলে মেয়েরা প্রপারলি তাদের যে ইমিউনাইজেশনের বিষয় হোক বা আদার্স যেসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে, আমাদের কিন্তু কনফিডেন্সের লেভেল অনেক বেশি হয়। আপনারা সবাই জানেন শুধু এইগুলো তো থাকে, কিন্তু আমাদের সরকার 2018 পর থেকে আমরা যেভাবে চেষ্টা করছি এখানে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য
এর মধ্যে আপনারা শুনেছেন যে আমাদের আগরতলা মেডিকেল কলেজের মধ্যে আমাদের সবকিছু আছে, কিন্তু তারপরেও কোথাও একটা মনে হচ্ছে মিসিং, প্রপার হচ্ছে না। মানে এভরিওয়্যার আই অলওয়েজ সে এভরিবডি এভরিথিং শুড বি ইন অর্ডার। তো সেটাকে মাথায় রেখে সব থাকা সত্ত্বেও আমাদের ম্যান পাওয়ারও আছে, আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, তাহলে কেন মাঝে মাঝে এই সমস্যা হবে? যে কারণে আমি দিল্লির এইমস এর যিনি অধিকর্তা, ওনার সাথে আমি কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজে শেয়ার করেছিলাম। উনি এই বিষয়ে ওনার এক্সপার্টাইজ ছিল এবং ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনি আগরতলায় আসুন, ত্রিপুরাতে আসুন, এসে আমাদের তো হসপিটাল আছেই, মেডিকেল কলেজ, তাছাড়া আরো কয়েকটা হসপিটাল, সেগুলোতে আপনি ভিজিট করুন। এবং সেইভাবে উনি এসেছিলেন। আসার পরে ওনার টিম নিয়ে এসেছিলেন, এসে আমাদের এজিএমসি দেখলো, আইজিএম দেখলো, উদয়পুরের যে আরকিপুরে যেটা আছে সেখানেও গেলেন, ডিস্ট্রিক্ট হসপিটাল। তো সমস্ত জায়গায় দেখার পর উনি বললেন যে এই বিষয় যদি আমরা স্ট্রেংথেনিং করি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে। তো গত 15ই অক্টোবর আমি দিল্লিতে ছিলাম, সেখানে তো নয়াদিল্লিতে এইমস এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা মৌস্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং থেকে আরম্ভ করে ইভেন এক্সপার্টাইজ, কোনো বিষয়ে কোনো এখান থেকে রেফার করতে গেলেও ওনাদের কোথাও পাঠাতে হবে, তো সব বিষয়ে ওনাদের সাথে মুভ হয়েছে। এবং আমরা চাই যে আগরতলা মেডিকেল কলেজ এবং অন্যান্য আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সব স্টেট হসপিটাল, সেগুলো আরো বেশি স্ট্রেংথেনিং হবে। আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র 727টির মতো বেড ছিল, সেই জায়গায় এখন কিন্তু ডাবল হয়ে গেছে, প্রায় 1413টার মতো বেড হয়েছে। আমি আমাদের সেক্রেটারি মহোদয়কে বলেছি, এখনো গেলে দেখি অনেক পেশেন্ট এত চাপ থাকে যে ফ্লোরে শুতে হয়, তো সেখানেও প্রায় আরো 100টি বেড আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে। আপনারা এর মধ্যে জানেন যে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, এখানে কোনোদিন আমরা স্বপ্নেও ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে। তো কিডনি এখানে প্রায় কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 4 জনের, যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যারা গ্রহণ করেছেন তারাও ভালো আছেন। আমরা চাইছি যে আরো যেসব প্রতিস্থাপন করার দরকার, শরীরের এমন কোনো অংশ নেই যেগুলো ইচ্ছে করলে ট্রান্সপ্লান্ট করা যায়, তো সেই বিষয়ে আমরা কাজ করছি। অলরেডি আমরা মোহন ফাউন্ডেশনের সাথে মোহ করেছি, সেখানে লিভারে হোক, হার্ট ট্রান্সপ্লান্টে হোক, তো বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের আমরা উদ্যোগ জারি করেছি। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে যারা রোগীদের সাথে অনেকে যায় এবং সেখানে যাওয়ার পরে তাদের দুপুরের দিকে খাবারের, রোগীদের তো ঠিক আছে, ওদের তো ব্যবস্থা আমরা করি, কিন্তু যারা ওদের সাথে আছেন তাদের খাওয়া দাওয়ার একটা প্রচন্ড অসুবিধা হয়। সেখানে আমাদের সরকার এবং আমাদের রোটারি ক্লাবের সাথে আমরা মৌ করেছি এবং করার পরে এবং সেখানে প্রায় 10 টাকার বিনিময়ে দুপুরে যে খাবার প্রদান করার গত মার্চ মাসে আমি সেটা চালু করেছি। মানুষ সেই সুযোগটা এখন পাচ্ছে। আমাদের 2025-26 সালে আমাদের যে বাজেট হয়, সেখানে যারা রোগীরা বাইরের থেকে আগরতলায় আসেন, সেখানে আমাদের বাজেটে সেই যে আর্থিক যে ব্যবস্থা সেটা রাখা হয়েছে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার। সেখানে কম খরচে যাতে রাত্রিতে থাকতে পারে এবং খাবার খেতে পারে, তারও আমরা বাজেট রেখেছি এবং সেটারও কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। আগে আমরা কথায় কথায় বাইরে যেতাম, মেডিকেল কলেজের প্রথম আমাদের সময় তো 3, 13, 14, 15 এই ধরনের মেডিকেল এমবিবিএস এর সিট আসতো, বিডিএস এর মাত্র একটা সিট আসতো, বিএসসি নার্সিং এরও একটা সিট আসতো। আজকে সেই জায়গায় আমাদের অলরেডি এমবিবিএস এর সারা ত্রিপুরাতে 400টা সিট হয়েছে এবং আরো সিট আমরা অলরেডি টিএমসির মধ্যে আরো 50টা সিট বাড়বে। আমাদের আগরতলা মেডিকেল কলেজে যেটা 150 হয়েছে সেটাকেও আরো বাড়ানোর অলরেডি প্রচেষ্টা চলছে, 200 হবে। তো সব মিলিয়ে আজকে আপনারা ভাবুন, আমাদের যারা গার্জিয়ানরা আছেন কত তাদের সমস্যা হতো, আর্থিক সমস্যা হতো। যারা আজকে এখনকার প্রজন্ম, তারা যখন 12 পাস করবে, এখন কিন্তু এই অবস্থাটা নিয়ে আমি কোথায় যাব, সুযোগ আছে, সেই সুযোগ এখন কিন্তু এই সরকার দিচ্ছে। এবং এখানে কিন্তু বাইরে গেলে একটু হোস্টেলে যাওয়া, আসা যাওয়া কত সমস্যা। তো ত্রিপুরাতে দেখে এখন 400 জন যে এমবিবিএস এর কোর্স পড়াশোনার সুযোগ রয়েছে। এবং শুধু তাই নয়, পিজি সিটের জন্য বাইরে যেতে হবে। পিজিতে এখানে আমরা সব জায়গায়, এখানে যারা যারা
মিনিস্টার সাহেবরা আছেন বা অন্যান্য এমএলএ সাহেবরা আছেন, ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমার এখানে একজন স্পেশালিস্ট দিতে হবে। সবাই চাই যে আমাদের জনপ্রতিনিধিরা যে আমার জায়গাটা যেন ভালো থাকে, মানুষের সমস্যা থাকবে। তো সমস্যার সমাধানে আমাদের কাছে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমাদের কাছে স্পেশালিস্টের কথা বলে। তো আমাদের যেহেতু লিমিটেড স্পেশালিস্ট বাইরের থেকে পড়াশোনা করে আসতো, সেখানে এখন 89 যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সুপার স্পেশালিস্টের ব্যবস্থা ছিল, সেখানে 93 এর মধ্যে হয়েছে। তো আগামী দিনে বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিভিশনাল লেভেলে আমরা স্পেশালিস্ট আমরা দিতে পারবো। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে সেটার উদ্বোধন করেছেন। মাত্র একটা সিট ছিল, এখন 50 আসন নিয়ে আমরা সেটা শুরু করেছি। এখন আরো বেড়েছে 13টা, 63 আসন। এবং আমাকে প্রায়ই অনেকে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলে যে সেদিন আমি ডেন্টাল কলেজে গিয়েছিলাম, যাওয়ার পরে এত সুন্দর ব্যবস্থা দেখে মনে হচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আছে। তো এই যে কথাগুলো আছে, ইভেন যারা বাইরের থেকে যারা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যারা এখানে পরিদর্শন করতে আসেন, স্ক্রুটিনি করতে আসেন, তখন কিন্তু তারাও বলেন যে আমরা ভাবতে পারিনি যে আগরতলার মধ্যে এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হয়েছে। শুধু তাই নয়, সেখানে লেজার ট্রিটমেন্ট 3D ল্যাব চালু করা হয়েছে। এখানে আমাদের যে বিএসসি নার্সিং, সেটাও কিন্তু আমরা শুরু করেছি 50 সিটে। সেটাও হওয়াতে আজকে যারা নার্সিং করতে চায়, আগে বিএসসি নার্সিং কলেজ ছিল না, সেটা আমরা করতে পেরে আমাদের ছেলে মেয়েদের কিন্তু একটা সুযোগ সেখানে হয়েছে। শুধু তাই নয়, সরকারি ও বেসরকারি স্থলে যারা নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রচুর বাইরের থেকে এখন আসছে ত্রিপুরাতে এই ধরনের ইনস্টিটিউট করা। আমরা তাদের অবস্থা খবর নেই যে প্রপার কিনা, তাদের প্রপার অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, সব খবর নিয়ে এখন ত্রিপুরাতে প্রচুর এই ধরনের সরকারি তো করছি, বেসরকারি স্তরেও সেটা হচ্ছে। এবং এতে করে এই যে ব্যবস্থাপনা আমরা করছি, তাতে করে আপনারা জানেন যে এখানে প্রায় 9টা সুপার স্পেশালিটি আমরা ত্রিপুরাতে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা স্টার্ট করেছি। এবং এই 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। এইবারও আমি দিল্লিতে যখন গেলাম, আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডাজির সাথে আমি বলেছি যে আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করতে হবে হয়, এর আগে আমি বলে এসেছিলাম, উনি বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আমরা টাকা দিতে পারবো। এইবারও বলে এসছেন। তো আগামী দিনে আরো যাতে প্রতিটা ডিপার্টমেন্ট আরো স্ট্রেংথেনিং হয়, সেই চিন্তা ভাবনা আমরা করছি এবং সেটা হবে। আমি বারবার যেটা বলি, আমার মুখ্যমন্ত্রী যে সময় পেশু প্রতি বুধবারে হয়, সপ্তাহে একবার, যদি আমি না থাকি পরের দিন হয় বা এর পরের দিন হয়। তো সেখানে আমি দেখি বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে। তো বারবার আমার যে উদ্দেশ্য বা আমাদের সরকারের যে উদ্দেশ্য, যে কেউ যেন বাইরে না যায়। আমাদের কনফিডেন্স তখনই আসবে যখন আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারবো। এবং তাতে করে দেখা গেছে, আমি বলছি না 100% হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম রেফারের সংখ্যা আস্তে আস্তে কিন্তু অনেকটা নিম্নগামী এবং অনেকটা হ্রাস পেয়েছে। শুধু তাই না, আমরা যে টার্গেট আমরা নিয়েছি, যে বেশি আগে আমরা দেখতাম, আমাদের জীবনও আমরা দেখেছি যে মাতৃত্বকালীন যে সময়, তখন মাথার বেতের কিন্তু প্রচুর হয়, এখনো হয়, কিন্তু এখন আমরা জাতীয় যে হার আছে তার থেকে অনেকটা আমরা নিচে। অর্থাৎ আমরা ঠিক পথে আমরা চলছি এবং সেটা কিন্তু সেটা প্রমাণ করে। এখানে যক্ষা নির্মূলীকরণ এবং অন্যান্য রোগের যে টিকাকরণ, সেখানেও আমাদের সফলতা ন্যাশনাল লেভেলে অনেক বেটার পজিশনে আছে। টেলিমেডিসিনের বিষয়ে আমি গুরুত্ব দিয়েছি এবং আমি স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি মহোদয়কে বলেছি এটার বিষয়ে। আমি বললাম যা টাকা লাগে পেশেন্ট কেন আননেসারি একটা গিয়ে ওই ডাক্তারবাবুকে দেখাবে বাইরে, গিয়ে দেখানোর পর আননেসারি পয়সা খরচ করে বাড়িঘর গটি বাড়ি বিক্রি করে তবে তার যেতে হবে। কেননা আমাদের এখানে যদি 5,000 লাগে তো 5,000 আমরা দেবো এক একটা কনসালটেশনে। তো সেই কাজটাও এখন চলছে। আর আরেকটা বিষয় আজকে আমি না বললে নাই হয়, যে আমাদের এখানে HIV ইনফেকশন ত্রিপুরার জন্য একটা উদ্বেগের বিষয়। আমি বারবার সবার কাছে অনুরোধ করব যে HIV ইনফেকশন নিয়ে আমরা কিন্তু শুধু এমনিতে ভাষা থাকলে হবে না, এটাকে নিয়ে আরো বেশি যাতে আমরা আরো ডিপলি চিন্তা করি, জনসাধারণের মধ্যে আরো যদি সচেতনতা ডেভেলপ করতে পারি। HIV ইনফেকশন যখন হয় শরীরে, সেটা কিন্তু আমরা প্রথমে তার যে সাইন অ্যান্ড সিমটম উপসর্গ সেটা কিন্তু বোঝা যায়। স্ক্রিনিং করার পরে দেখা যায় যে প্রচুর লোক HIV ইনফেকশনে ভুগছে।
তো যখন এই স্ক্রিনিং এর মাত্রাও যাতে বাড়ে তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর এইডস যে আমাদের এইডস যারা দেখছেন তারাও কিন্তু সেই বিষয়ে কাজ করছে, সোসাইটি এইডস সোসাইটি তো সেইভাবে কাজ করছে। এতে করে আমরা দেখছি যে প্রথম অবস্থায় যদি তার এই এইচআইভিটা আমরা কমাতে পারি তাহলে এইডস হওয়ার চান্সটা কম থাকে। অ্যাডভান্স স্টেজে যখন এইডস হয়ে যায় তখন কিন্তু তার যে অটো ইমিউন যে বিষয় সেই ডেফিসিয়েন্সিটা হয়ে যায়। তো তখন হলে অন্যান্য যে রোগগুলো তার শরীরের মধ্যে চলে আসে এবং তাতে করে সে মারা যায় বা তার অবস্থা খারাপ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইচআইভি ইনফেকশন যাতে রোধ করা যায় এবং তার জন্য কি কি করতে হবে, বিশেষ করে যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নেয় সেই বিষয়েও আমাদের যে সোসাইটি আছে ওনারা কাজ করছেন। আমরাও সবার কাছে বলবো যে ইন্ট্রাভেনাস ইনজেকশন যারা আমাদের বিভিন্ন সেন্টারে আমরা বিভিন্নভাবে যে নেশা করার যে একটা প্রবণতা ইয়াং জেনারেশনের মধ্যে ওএসটি দেওয়া হয়, ওরাল সাবস্টিটিউট থেরাপি, তাতে করে সে যদি ওইটা সেবন করে তাহলে কিন্তু যে ইনজেকশনের মাধ্যমে তার যে এই নেশার যে এটা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অবসাদ হয় সেটা কিন্তু একই থাকবে এই যে ওএসটি নিলে, এবং তাতে করে সেখান থেকে সে বেরিয়ে আসবে কিন্তু তার যে প্রতিক্রিয়া সেটা তার শরীরে হবে না। আমাদের এখানে অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি সেটাও বিনা পয়সা দেওয়া হচ্ছে যারা এইডস এ আক্রান্ত হয়েছেন, এইচআইভি ইনফেকশন হয়েছেন, এবং এইচআইভি ইনফেকশন হলে তার সেটা কিন্তু কোনো সময় নির্মূল করা যায় না। তার যে ভাইরাল লোড সেটা কিভাবে কমানো যায় এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে যদি আমরা অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি আমরা গ্রহণ করি তাহলে তার নর্মাল লাইফ ইভেন বিয়ে শাদীতেও কোনো অসুবিধা হয় না। তো সেই যে বিষয়গুলো সেটা নিয়ে আরো আলোচনা দরকার, এবং আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অভিযান থেকে আমি সবাইকে বলবো যে এই বিষয়গুলো নিয়ে কিভাবে এক আমাদের তার থেকে বাঁচতে হবে এবং যদি হয় তাহলে কি করা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এইচআইভি এখন পর্যন্ত এইচআইভি এবং এইডস এর প্রায় 2183 জন আমাদের ত্রিপুরাতে শনাক্ত হয়েছে, এবং আমাদের সরকারের তরফ থেকে 2000 টাকা করে তাদেরকে ভাতা আমরা দিচ্ছি। মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যানের মাধ্যমে বিভিন্ন জায়গায়, কারণ অনেকে যায় না, বিভিন্ন প্রান্তিক এলাকায় যাওয়া এবং সেখানে তাদের স্ক্রিনিং করা সেই ব্যবস্থা হচ্ছে। শুধু তাই না, আমরা চাইছি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে একটা করে ট্রমা সেন্টার যাতে হয়। অলরেডি বহু জায়গায় ট্রমা সেন্টার শুরু হয়ে গেছে, আমরা বহু ডিস্ট্রিক্টে হয়েছে, এখন নর্থের ডিস্ট্রিক্টে সেখানেও আমরা চালু করার এর মধ্যে শুরু হবে। একটু আগে মাননীয় বিধায়িকা এবং আমাদের যিনি মুখ্য সচেতক উনি বলেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সাথে সাথে আমরা কিন্তু এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অনেকগুলো ক্যাপিং আছে, 100% কিন্তু আমরা সফলতা আমরা পেয়েছি, এবং সেইভাবে প্রায় 250 কোটি 47 লক্ষ টাকার এখন পর্যন্ত দাবি, অনেক সময় ক্লেম করা হয়, তো ক্লেমের দাবি আমরা নিষ্পত্তি করেছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সেটা আমরা কেন করেছি সে বিষয়ে আলোচনা হয়েছে। তো একই ধাঁচে বিভিন্ন জায়গায় যাতে তাদের ট্রিটমেন্ট এই সুযোগ পায়, 5 লক্ষ টাকা প্রতি বছরে প্রতি ফ্যামিলি পায় সে ব্যবস্থা করা হয়েছে, এবং প্রায় 26 কোটি 10 লক্ষ টাকার এখন পর্যন্ত সেই দাবি নিষ্পত্তি করা হয়েছে। আমরা রাজ্যে 2024-25 সালে 1128টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করেছি। শুধু তাই নয়, আজকে জাতীয় স্বাস্থ্য মিশন যে বিভিন্ন আমাদের টার্গেট দিয়েছে সেগুলো যে রূপায়ণ করার প্রকল্প, এর মধ্যে টিউবারকুলোসিস নির্মূল করার প্রকল্প সেগুলো কাজ চলছে। আমাদের লেপ্রোসি সেটা যাতে এলিমিনেশন করা যায়, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, বিভিন্ন যেসব আমাদের ডেঙ্গু হোক, ম্যালেরিয়া হোক ইত্যাদি, তো সেইগুলো যাতে কম করা যায়। এবং ত্রিপুরাতে আগে কিন্তু আমি যেটাকে বারবার আমি গুরুত্ব দিই, আমি যখন আধিকারিকদের নিয়ে বসি মনিটরিং করি, আগে কথায় কথায় এই ধরনের যে রোগগুলো কিন্তু বিশেষ করে এক্সপ্রেশনাল ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু দেখা যেত, এখন কিন্তু সেই পরিমাণে কিন্তু হচ্ছে না। মানে প্রচুর মৃত্যু, আপনারা নিশ্চয়ই নিউজ পেপার আগে দেখতেন যে গণহারে প্রচুর মৃত্যু হয়েছে, মৃত্যুর মিছিল, এখন কিন্তু সেটা হচ্ছে না। আমরা সেই জায়গার মধ্যে আমরা এই কাজ করছি, এবং প্রিভেনশন অফ কন্ট্রোল অফ ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক সেই বিষয়ে আমরা এই যে আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন সেগুলো কাজ করছে। আমাদের এর মধ্যে ডোনার মিনিস্ট্রির সাথে গতকালও ডোনার মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে এখানে ভার্চুয়ালি,
উনি আমাকে আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমাকে চেয়ারম্যান করে এবং সমস্ত নর্থ ইস্টার্ন জোনের যারা বাইরের থেকে ইনভেস্ট করবে তাদেরকে আমাকে চেয়ারম্যান করেছেন। সেখানে আমরা যেভাবে এখানে কীর্তিজি আছেন, কিভাবে উনি যখন আমি আমাদের প্লেসমেন্ট করলাম যে আমরা ত্রিপুরার জন্য ইনভেস্টমেন্টের সমস্ত স্টেটকে নিয়ে আমরা কিভাবে কালেক্ট করেছি সমস্ত ইনফরমেশন এবং কিভাবে ইনভেস্টার সেখানে আসবে, কি কি বিষয়, উনি দাঁড়িয়ে আমাদের সেলুট করেছেন যে এইরকম ভাবে এত সুন্দরভাবে আপনারা যে কাজটা করেছেন। এবং সত্যি উনি আমাদেরকে বলেছেন আপনি টেমপ্লেটটা আমাদের পাঠাবেন, আমি সমস্ত অন্যান্য যেসব ডিসিপ্লিনে আমরা অন্যান্য যাদের নর্থ ইস্টার্ন জোনে করেছি তাদের কাছে আমরা পাঠাবো। আমি অলরেডি গীতাজিকে বলেছি এই টেমপ্লেট বানিয়ে, এবং কিভাবে আমরা সেটা করলাম সেটা উনি জানতে চেয়েছেন। ডেন্টাল কলেজে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের 202 কোটি টাকা আরো দিয়েছে, তারও নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে। আমাদের যাদের মাদার অ্যান্ড চাইল্ডের এজিএমসি এবং জিবিপি হসপিটালে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। পুরনো হাসপাতাল, বহু সমস্যা, সেখানে কেবল, আগের পুরনো কেবল এবং বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার সরিয়ে সেটার কাজ শুরু হয়েছে। 200 শয্যা বিশিষ্ট মাদার অ্যান্ড চাইল্ড, তার জন্য ডোনার মিনিস্ট্রি আমাদেরকে 192 কোটি টাকা দিয়েছে। নেশা মুক্তির কথা আমি বললাম, নেশা একটা আমাদের জন্য সাংঘাতিক অবস্থা ত্রিপুরাতে। আপনারা জানেন বহু দিনের এই ঘটনা, আমরা 35 বছরের থেকে এইগুলো কিন্তু ধারক বাহক করা ছিল এবং তার থেকে আমাদের বাঁচতে হয়েছে এখন। তো আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলোকে আরো স্ট্রংলি আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি। তো বিশ্রামগঞ্জে নেশামুক্তি একটা কেন্দ্র স্থাপন হচ্ছে, সেখানে আমি ভূমি পূজনও করে এসেছি। 121 কোটি 90 লক্ষ টাকা আমাদের ডোনার মিনিস্ট্রি দিয়েছে এবং আমাদের বাজেটও আমরা অলরেডি রেখেছি 8টি ডিস্ট্রিক্টে 50 শয্যা বিশিষ্ট আধুনিক ভাবে যাতে এই যারা নেশা করেন তাদের ডি এডিকশন সেন্টার সেটা করা যায়। শুধু তাই নয়, চোখের যে বিষয় আপনারা জানেন, আমি আজকে এখানে আসার আগে গতকাল আন্দোলনের নামে যে একটা সোসাইটির নামে, সিভিল সোসাইটির নামে, আন্দোলনের নামে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন, আমি তো অদ্ভুত লাগছে। এবং আমি জীবিত এবার আসার সময় দেখলাম একজন ব্যবসায়ী, তার চোখ একদম, তার রেটিনা খুব সম্ভব ডিটাচমেন্ট হয়ে গেছে এবং তার যে সামনের দিকে দেখলাম পুরো রেড হয়ে আছে, পুরো ভিতরে হেমারেজ হচ্ছে। তো সেই জায়গার মধ্যে অনেক সময় আমাদের কি হয় যে তাকে বাইরে রেফার করতে হয়। তো সেখানেও আমরা অলরেডি একটা আই হসপিটাল 100 শয্যা বিশিষ্ট, যেটা আইএলএস হসপিটালে যেতে বা দিকে আমরা সেখানে হাইয়েস্ট যে ব্যবস্থাপনা দরকার সেটা যাতে করা হয়, তার জন্য আমরা টার্সিয়ারি আই কেয়ার সেন্টার সেখানে আমরা স্থাপন করছি, তার জন্য বাজেটও আমরা রেখেছি। বন্ধুগণ, আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে অন্ততপক্ষে স্বাস্থ্য বিষয় নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে, কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে, আমাদের আগামী প্রজন্মের যারা আছেন তারা যদি এই সুযোগ সুবিধা পায়, তাহলে নিশ্চয়ই আমাদের এক রাজ্য যে শ্রেষ্ঠ রাজ্য সেটা আমরা তৈরি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047 যে টার্গেট উনি দিয়েছেন, যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেটা আমাদের যাতে আগামী দিনে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে, সেই দিশায় আমরাও কিন্তু কাজ করছি। ত্রিপুরাও অলরেডি আমাদের যে বিকশিত ত্রিপুরা তারও 2047 সেটাও আমরা তৈরি করেছি। আমি আশা করি আগামী দিনে 2047 পরে 2050 যখন আসবে, সারা পৃথিবীর মধ্যে, আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে সারা পৃথিবীর মধ্যে আমাদের ত্রিপুরা এতদিন ধরে ডেভেলপিং কান্ট্রি বলছে, ডেভেলপ কান্ট্রি হবে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার এই বক্তব্যের জন্য সত্যি আমরা আপ্লুত এবং